রাজধানীর নিউ মার্কেট থানায় দায়ের করা হত্যা মামলায় 10 দিনের রিমান্ডে রয়েছেন সালমান এফ রহমান, যেখানে জেরার মুখে গোয়েন্দাদের কাছে চাঞ্চল্যকর তথ্য দিতে শুরু করেছেন তিনি। দফায় দফায় জিজ্ঞাসাবাদে বেরিয়ে এসেছে তার অর্থ লোপাটের নানা কাহিনী। অর্থ লুটপাটের মাস্টার মাইন্ড সালমান এফ রহমানের মুখে ফন্দি ফিকিরের সেই সব কাহিনী শুনে রীতিমতো হতবাক গোয়েন্দারা। অভিযুক্ত করেছেন শেখ হাসিনা, তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, শেখ ফজলুল তাপস, শেখ ফজলুল করিম সেলিম, এদের নাম বলেছেন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে $500 কোটি বেশি আত্মসাৎ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গ্লোবাল ডিফেন্স কর্পোরেশনের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। ডক্টর ইউনূসের চমৎকার পররাষ্ট্রনীতিতে আন্তর্জাতিক গ্রাউন্ডে ষড়যন্ত্র করারও কোনো সুযোগ পাবে না আওয়ামী লীগ। ভারতের ষড়যন্ত্রের কোনো স্পেস পাবে না। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে নালিশ করে বেকায়দায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভয়ঙ্করভাবে সীমালঙ্ঘন করেছেন অভিনেত্রী রোকেয়া প্রাচী। উনি অনেক বাড়াবাড়ি করছেন। আমাদের দেশের সঙ্গে প্রতিবেশী রাষ্ট্রসমূহ এবং অন্য যে সকল পরাশক্তি রয়েছে তাদের যে সম্পর্ক, সেই সম্পর্কটি আসলে এই মুহূর্তে কিভাবে কাজ করছে এবং ভবিষ্যতে এই সম্পর্কের কি পরিণতি হতে পারে, এই বিষয়গুলো নিয়ে মূলত আজকের এই ভিডিওতে আলোচনা করব। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার কতদিন মেয়াদে থাকবে, কতদিন পর তারা জাতীয় নির্বাচন দিবে। দিন শেষে নির্বাচন নিয়ে ডক্টর ইউনূস একটা বক্তব্য দিয়েছেন। তিনি বলছেন যে তার হাতে এই মুহূর্তে 6টা টার্গেট, এই অন্তর্বর্তী সরকার 6টা বিষয় নিয়ে কাজ করছে। এই বিষয়গুলো যখন পারফেক্ট হবে তখনই নির্বাচন হবে। দর্শক, অনেকের মনেই হয়তো প্রশ্ন রয়েছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার কত বছর বা কতদিন ক্ষমতায় থাকবে, বা জাতীয় নির্বাচন ঠিক কতদিন পর অনুষ্ঠিত হবে। দর্শক, যাদের মনে এই প্রশ্নগুলো রয়েছে তারা অবশ্যই নিউজটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, কেননা অবশেষে ডক্টর মোহাম্মদ ইউনূস এই বিষয়টাকে কেন্দ্র করে কিছু উত্তর দিয়েছে, বা কবে নাগাদ এই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে সেটার ধারণা দিয়েছেন, এবং সেই সাথে তিনি 6টি বিষয়কে উপস্থাপন করেছেন, যেই 6টি কাজ তারা করতে পারলেই জাতীয় নির্বাচন। তো দর্শক, কি সেই 6টি কাজ সেটি আপনারা একটু পরেই জানবেন। এমনকি দর্শক, 2024-এর গণ অভ্যুত্থানে যাদেরকে হত্যা করা হয়েছে ঠিক তার পুরোপুরি দায়ভার কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এমনকি শাপলা চত্বরে হেফাজত ইসলামের উপর গণহত্যা, এরপর পিলখানা হত্যাকাণ্ড। দর্শক, এই সব কিছুর মাস্টার মাইন্ড কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমনই দাবি করছে পিলখানা হত্যাকাণ্ডের সময় যিনি বিডিআরের প্রধান ছিলেন তার ছেলে। তো দর্শক, এখন প্রধানমন্ত্রীর ঠিক কী শাস্তি হতে পারে এবং তিনি কিভাবে এখানে জড়িত ছিলেন দর্শক, সেটিও আপনারা একটু পরেই জানবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। আমি ভিডিওর শুরুতে আপনাদের আরও যে ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলে, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটু লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার কতদিন মেয়াদে থাকবে, কতদিন পর তারা জাতীয় নির্বাচন দিবে। আর নির্বাচন নিয়ে ইতিমধ্যে আওয়ামী লীগের পক্ষ থেকে একটা বক্তব্য আসছে সজীব ওয়াজেদ জয়ের। তো এই মুহূর্তে মানসিক ভারসাম্যহীন তিনি, তার কথা বলে লাভ নাই। বাট বিএনপি বা জামায়াত ইসলাম তারা কিন্তু মনে প্রাণে চাচ্ছে যে নির্বাচনটা হোক, বিভিন্নভাবে তারা ইশারা ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করছে। তো দিন শেষে নির্বাচন নিয়ে ডক্টর ইউনূস একটা বক্তব্য দিয়েছেন। তিনি বলছেন যে তার হাতে এই মুহূর্তে 6টা টার্গেট, এই অন্তর্বর্তী সরকার 6টা বিষয় নিয়ে কাজ করছে। এই বিষয়গুলো যখন পারফেক্ট হবে তখনই নির্বাচন হবে। আবার এই নির্বাচন কবে হবে সেটা আমরা জানি না, লাগতে পারে 6 মাস, 6 বছরও লাগতে পারে। তবে তিনি কোন 6টা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে কাজ করার চেষ্টা করছে এই সরকারটা। ইতিমধ্যে আমরা অনেক জায়গায় অনেক পরিবর্তন দেখছি। সরকারি যে প্রশাসনিক পোস্টগুলো আছে, আর্মি, পুলিশ, বিডিআর, তারপর ধরেন আমাদের নৌবাহিনী, বিমান বাহিনী, অনেক জায়গাতে রদবদল হচ্ছে। গতকালকে আপনি ভয়েস অব দ্য গ্লোবাল সাউথ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তো তিনি তার বক্তব্যে বলছেন যে আমরা যে সরকারটা নিয়ে কাজে বসছি, এই সরকার প্রায়োরিটিতে 6টা কাজ করছে। এই 6টা কাজ শেষ হলেই আপনার সরাসরি জাতীয় নির্বাচন আসবে। তো প্রথম কাজটা কি? নির্বাচন ব্যবস্থাকে ঠিক করা। এখন আমাদের দেশে গত 53 বছরে যত দিন গিয়েছে, নির্বাচন কমিশন নামক স্বতন্ত্র একটা প্রতিষ্ঠান থাকলেও যেই সরকার ক্ষমতায় থাকে সেই সরকারেরই একটা ডিপার্টমেন্ট হয়ে যায়। অ্যাজ এ রেজাল্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রয়োজন পড়েছে। সো এই সিস্টেমটাকে আপনারা জানেন যে সাংবিধানিকভাবে অন্তর্বর্তীকালীন সরকার বাদ দেওয়া হয়েছিল। তো সেখান থেকে নতুন করে সম্ভবত এটাকে আবার কানেক্ট করা হতে পারে নির্বাচন ব্যবস্থা। দ্বিতীয়, যে কোনো একটা রাষ্ট্রের মানুষ কতটুকু নিরাপদ থাকবে সেটা ডিপেন্ড করে বিচার ব্যবস্থা। বিচার যদি ঠিক থাকে, অন্যায় সারা পৃথিবীতে আছে, কিন্তু আপনি যদি বাটে পড়েন, আইনের বাটে আপনার রক্ষা নাই। সারা পৃথিবীতে অন্যায় আছে কিন্তু তাদের বিচারটা পারফেক্ট। আমাদের দেশে বিচার মানে যেই সরকার ক্ষমতায়, আপনার আমার দল, আমি কার কোন দলের, আমি কার কত কাছের লোক, এগুলার প্রায়োরিটিতে কিন্তু ম্যাক্সিমাম জায়গায় বিচারগুলো হয়।
উদ্দেশ্যমূলক, হয়রানিমূলক, নাশকতামূলক মামলা দিয়ে দেয় ভাই। অজ্ঞাতনামা, বাংলাদেশ একমাত্র দেশ যেখানে অজ্ঞাতনামা আসামি দিয়া এইভাবে যখন আপনার সাইজ করা দরকার একটা মামলাতে নিয়ে ঠুইকা দিচ্ছে। সো বিচার বিভাগ খুবই গুরুত্বপূর্ণ। স্থানীয় সরকার ব্যবস্থা এটা আরও গুরুত্বপূর্ণ। একটা এলাকার যে স্থানীয় সরকার আছে, তো স্থানীয় সরকার মানে উপজেলা প্রশাসন থেকে বাকি যারা আছেন, স্বেচ্ছাচারিতা, দুর্নীতি, লুটপাট, বাটপাড়ি, চিটারি করে করে কিন্তু একটা বিশাল অবস্থা এরা হয়েছে, তাই না? আর আমরা অতি উৎসাহী জনতা, অমুক ভাই তমুক ভাই, বাইরে চাই বাইরে চাই। একদল বিদায় হয়েছে, আবার আরেক দল খাওয়ার জন্য ফেসবুকে পোস্ট করে। আপনার ফেসবুকে আছে না এলাকার, দেখবেন চোর বাটপাট ডাকাতগুলা, অরিজিনাল যারা প্রকৃত রাজনীতিবিদ তারা চুপচাপ থাকলেও ওই খাওয়া যে ফাও খাওয়া গোষ্ঠী এরা কিন্তু নাইমা গেছে। আবার আওয়ামী লীগ আসার সময় আবার এরা নামবে, এখন এগুলো হাইড হয়েছে। তো আজকে এদের অবস্থা কি, বাড়ি ঘরে ঘুমাইতে পারে না। তো যাই হোক, স্থানীয় সরকার ব্যবস্থাটা পরিবর্তন করবে। এরপর হচ্ছে গণমাধ্যম। গণমাধ্যমকে গত 53 বছরই কন্ট্রোল করা হয়েছে, 53 বছর কন্ট্রোল করা হয়েছে। এখন দেখেন গণমাধ্যমের অবাধ স্বাধীনতা এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি ইউনুস সাহেব নিয়া বা এরেনিয়া হেরেনিয়া যার যেমনি মন চাচ্ছে নিউজ করছে, এটাই হচ্ছে রিয়েলিটি গণমাধ্যম। আচ্ছা, অর্থনীতি খুবই গুরুত্বপূর্ণ, মানে প্রত্যেকটা সেক্টর যেখানে তিনি হাত দিচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ। অর্থনীতিকে পুনরুদ্ধার করতে হবে। লুটপাট যেই সরকার ক্ষমতায় থাকে এগুলা ভাই দেখেন যে দল করেন এই কথাগুলা বলার মতন সৎসাহস থাকতে হবে, তাই না? লুটপাটই তো আমরা করে গেছি এত বছর, বিএনপি করছি, আওয়ামী লীগ করছি, দেশের 12টা মারা যাইছি। আচ্ছা, ফাইনালি হচ্ছে শিক্ষা ব্যবস্থা। শিক্ষা জাতির মেরুদণ্ড, এই মেরুদণ্ড ঝুঁকে গেছে। নানান ধরনের উদ্ভট কর্মকাণ্ড শিক্ষানীতিতে আনা হয়েছে, কারণ এই দেশের মন্ত্রী এমপিদের ছেলেমেয়েরা এই দেশে খুব কমই পড়াশোনা করে, তাদের ছেলেরা উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যায়। তারা তো শিক্ষানীতি দিয়ে কি করবে? ওই মাস্টার নিয়োগ দিতে কত ধান্দা হইব, কোন জায়গাতে কোন ধান্দা হবে, স্কুলের ভিতরে কত ধান্দা করবো, এগুলোতেই ব্যস্ত ছিল। তো সেক্ষেত্রে শিক্ষাটাও সংস্কার করা দরকার। এই যে বিষয়গুলা, এগুলাকে সংস্কার করতে যদি 5 বছর লাগে আমি রাজি আছি। রাজনৈতিক সরকার কখনোই এই সেক্টরগুলোকে গত 53 বছরে পরিবর্তন করে নাই, করলেও সেই পরিমাণটা ছিল চোখে পড়ার মতো না। সো ডক্টর ইউনূস যে সিদ্ধান্ত নিয়েছেন, এগুলা করতে যদি 5 বছর লাগে লাগাক ভাই। আজ থেকে 15 বছর আগে যে বিডিআর বিদ্রোহ হয়েছিল 2009 সালের ফেব্রুয়ারি শেষ সপ্তাহে 25 ও 26 তারিখে, সেই বিডিআর বিদ্রোহ নিয়ে কিন্তু নানা ধরনের রহস্য বিভিন্ন সময় উচ্চারিত হয়েছে, কিন্তু তৎকালীন সরকারের কারণে, সরকারের সিদ্ধান্তের কারণে এই সমস্ত যে আলোচনাগুলো, সেই আলোচনাগুলো ধামাচাপা পড়েছিল। এত বছর পরে আজ একটা প্রেস কনফারেন্সে সেই সময় যারা নিহত হয়েছিলেন, যে সমস্ত সেনা কর্মকর্তারা, তাদের কয়েকজনের সন্তান এবং পরিবার আজ একটা প্রেস কনফারেন্স করে নতুন কিছু কথা বললেন। এবং আগে থেকে কিন্তু উচ্চারিত হয়েছিল বিএনপির পক্ষ থেকে এবং বিভিন্ন দলের পক্ষ থেকে এবং সেনাবাহিনীর পক্ষ থেকেও নানা ধরনের বক্তব্য কিন্তু আসছিল। এবং সেখানে তৎকালীন যারা সরকার ছিলেন, সেই সরকারের এমপি ফজলে নূর তাপস, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে আত্মীয়, তারপরে শেখ সেলিম, এদের সম্পৃক্ততার কথা বারবার বিভিন্নভাবে উচ্চারিত হয়েছে। কিন্তু তারা সরকারের সঙ্গে সংশ্লিষ্ট থাকার কারণে সেই আলোচনাগুলো খুব একটা জোরালো হতে পারেনি। এতদিন পর সেই বিদ্রোহে বিডিআরের সেই সময় যিনি নিহত হয়েছিলেন, তৎকালীন বিডিআরের প্রধান ছিলেন, যিনি ডিজি ছিলেন, মেজর জেনারেল শাকিল আহমেদ, তার পুত্র রাকিন আহমেদ ভূঁইয়া, উনি সরাসরি এই হত্যাকাণ্ডের জন্য অভিযুক্ত করেছেন শেখ হাসিনা, তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, শেখ ফজলে নূর তাপস, শেখ ফজলুল করিম সেলিম, এদের নাম বলেছেন এই হত্যাকাণ্ডের সঙ্গে মানে আরেকটা রাষ্ট্র, প্রতিবেশী রাষ্ট্র জড়িত এবং তাদের সঙ্গে সহযোগিতায় এই লোকগুলি ছিল। এই যে নামগুলি উচ্চারণ করলাম তারা ছিলেন। মানে একদম অভিযোগের তীরটা কিন্তু একদম তৎকালীন সরকারের শীর্ষ পর্যায়ের সঙ্গে। এবং এটা করতে গিয়ে তিনি বেশ করে ঘটনার কথা উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে সেই সময় এই হত্যাকাণ্ড হয়ে যাওয়ার পর যে আর্মিদের যে আলোচনা হয়েছিল, যে আলোচনা শেখ হাসিনা উপস্থিত ছিলেন, সেখানে অনেক আর্মিরা কিন্তু নানা ধরনের বক্তব্য দিয়েছিলেন এবং এখানে যে সমস্ত ঘাটতি ছিল, সেনাবাহিনীর পক্ষ থেকে যে সমস্ত পদক্ষেপ নেওয়া যেত কিন্তু তারা নেয়নি, সে সমস্ত বিষয়ে যারা সরাসরি উচ্চারণ করেছিলেন, সেই মানে প্রতিবাদকারী সামরিক কর্মকর্তাদের অনেকেরই কিন্তু জেল হয়েছে, চাকরিচ্যুতি ঘটেছে। সেই ধরনের ঘটনাও কিন্তু এই রাকিন সাহেব উল্লেখ করেছেন। এখানে আরেকটা বিষয় জানা দরকার, বলা দরকার, সেটা হলো এই হত্যাকাণ্ড ঘটে যাওয়ার পর সরকার কিন্তু একাধিক তদন্ত কমিটি করেছিলেন। একটা তদন্ত কমিটি হয়েছিল তৎকালীন বিডিআরের অভ্যন্তর থেকে, তাদের প্রাতিষ্ঠানিক তদন্ত কমিটি, আরেকটা ছিল বাইরের, এটা বিচার বিভাগীয়। তো বিডিআরের যে তদন্ত কমিটিটা ছিল, সেই তদন্ত কমিটির প্রধান ছিলেন তৎকালীন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর আলম সেই সময়ে কোয়ার্টার মাস্টার জেনারেল হিসেবে তদন্তটা পরিচালনা করেছিলেন। সেই তদন্ত রিপোর্টটা এই প্রেস কনফারেন্সে যারা করেছেন, এই নিহত সেনা কর্মকর্তাদের সন্তানরা, তারা বলেছেন সেই তদন্ত রিপোর্টটা নাকি 3 দফা সংশোধনের পর মিডিয়ার কাছে দেওয়া হয়েছিল। তাদের দাবি, এই সন্তানদের দাবি, যে মূল যে তদন্ত যে রিপোর্টটা ছিল, যেটা নাকি লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম সাহেব করেছিলেন, সেই মূল তদন্ত রিপোর্টটা প্রকাশ করা হোক এবং সেটা পাবলিক করা হোক। এখানে আপনারা মনে করতে পারবেন যে এই যে জাহাঙ্গীর আলমের কথা বলা হচ্ছে, যিনি সেই সময় তদন্ত কমিটির প্রধান ছিলেন,
সেই জাহাঙ্গীর আলম সাহেব কিন্তু বর্তমানে এই আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা। তো এখন যদি সরকার চায় তাহলে এটা কিন্তু খুব সহজেই সরকার এবং এটা প্রকাশ করতে পারে। এবং তাদের বক্তব্যটা হলো আমাদেরও বক্তব্য, আমরা সাধারণ মানুষ এটা জানতে চাই যে আসলে সেই ঘটনায় কারা দায়ী ছিলেন, এই ষড়যন্ত্রের পেছনে কারা ছিলেন। এই যে জেনারেল শাকিলের পুত্র দাবি করলেন যে এই ঘটনার পেছনে শেখ হাসিনা ছিলেন, তার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল ছিলেন, এবং তার ভাই, তার ফুফাতো ভাই শেখ সেলিম ছিলেন, ফুফাতো ভাইয়ের ছেলে শেখ ফজলুর তাপস ছিলেন। এই যে অভিযোগগুলো এসেছে, এই যে নামগুলো এসেছে, ওই তদন্ত রিপোর্টটা পেলে হয়তো আমরা জানতে পারবো আসলে এই অভিযোগটা কতটুকু সত্য আর কতটুকু অনুমান ভিত্তিক। দেশের মানুষ কিন্তু জানতে চাইতেই পারে, কারণ এটা একটা বড় ঘটনা। এই ঘটনায় মানে পৃথিবীর ইতিহাসে কখনো এরকম দেখা যায়নি যে একটা বিডিআরের একটা মাত্র বিদ্রোহের ঘটনা, বিডিআরের শীর্ষ পর্যায়ের 57 জন কর্মকর্তা, 57 জন অফিসারের মৃত্যু ঘটবে, বিডিআরের প্রধানের মৃত্যু ঘটবে, বিভিন্ন স্তরের মানে সিনিয়র অফিসারদের মৃত্যু ঘটবে, এটা কিন্তু মানা যায় না। এখানে আরেকটা কথা বলা দরকার যে ওই ঘটনার পর যারা মারা গিয়েছিলেন এই সমস্ত আর্মি অফিসাররা, তাদেরকে কিন্তু সেই সময় সরকার মানে শেখ হাসিনা সরকার অনেক কিছু নানা ধরনের ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করেছেন। কাউকে বাড়ি দিয়েছেন, কাউকে ফ্ল্যাট দিয়েছেন, কাউকে চাকরি দিয়েছেন, অনেক কিছু দিয়েছেন। কিন্তু সেই দেওয়াটাকে আসলে তাদের জীবনের যা গিয়েছে তার চেয়েও মানে তার সমমূল্যের। এই প্রসঙ্গেও এই প্রেস কনফারেন্সে একজন কর্নেল কুদরত ইলাহির স্ত্রী নবী রহমান উনি এখানে ছিলেন। তাকে জিজ্ঞাসা করা হলে তিনি এই কথাটা জবাবও দিয়েছেন। তিনি বলেছেন যে আমরা তো অনেকে হয়তো বলবেন যে এতদিন পরে আমরা এখানে কেন, আমরা তো অনেক কিছু পেয়েছি, কিন্তু তিনি বলেছেন যে আমরা কিন্তু আসলে এগুলি চাইনি। গত 15 বছর আমরা আসলে কেবল বিচারটাই চেয়েছি, কিন্তু বিচার পাইনি। যখনই বিচারের দাবি নিয়ে গিয়েছি তখনই তারা প্রশ্ন করেছে কি কি পেয়েছেন আপনারা, আপনারা তো অনেক কিছু পেয়েছেন, আর কি চান। উনি কিন্তু ওই কথাটাই বলেছেন যে ইচ্ছা হয় সব ফেরত দেই, আমার স্বামী কর্নেল কুদরত ইলাহিকে ফিরিয়ে দিন আপনারা, আমার এত কিছু লাগবে না। একটা মানুষের একটা ফ্যামিলির জন্য এটাই কিন্তু মূল আসলে চাহিদা। সে তার পরিবারের সদস্যটাকে ফেরত চায়, তারা এই সমস্ত পার্থিব সম্পদ চায় না। তো যখনই তারা দাবি করেছে হত্যার বিচারে, তখন তাদের এই সমস্ত বলে ফিরিয়ে দেওয়া হয়েছে। এতদিন পর তারা যখন দাবিটা করছেন, আমি আশা করব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই ব্যাপারে একটা মানে প্রয়োজনীয় পদক্ষেপটা তারা গ্রহণ করবেন। এবং তাদের যেটা দাবি যে কর্নেল জেনারেল জাহাঙ্গীরের করা যে তদন্ত রিপোর্ট, প্রথম যে রিপোর্টটা, মূল যে রিপোর্টটা, সেই রিপোর্টটা তারা বাইরে নিয়ে আসে, তাহলে আমরা জানতে পারবো যে আসলেই তাদের যে অভিযোগ এটা সত্য কিনা। যে কথাটা শাকিল আহমেদের ছেলে রাকিন বলেছেন, তার ভাষায় আমি আপনাদের পড়ে শোনাই যে পৃথিবীর ইতিহাসে এমন কোনো ঘটনা ঘটেছে বলে জানা নাই যেখানে রাষ্ট্রের প্রধানমন্ত্রী অন্য একটা বিদেশি রাষ্ট্রের সঙ্গে ষড়যন্ত্র করে রাজধানীতে 57 সেনা অফিসারকে হত্যা করে। এটা কিন্তু একটা গুরুতর অভিযোগ। আসলে কি স্বৈরাচারী যে সরকার ছিল, যে সরকার বিদায় হলো দেশ থেকে, আসলে কি সেই সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিডিআর বিদ্রোহের সঙ্গে জড়িত ছিলেন? থাকলে কেন ছিলেন? কেন উনি সেই ষড়যন্ত্রে লিপ্ত হলেন? এই সমস্ত প্রশ্নের কিন্তু জবাব দরকার। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে নালিশ করে বেকায়দায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 5 আগস্ট 2024 ছাত্র জনতার অভ্যুত্থানের পর আকস্মিকভাবে ভারত বেকায়দায় পড়ে যায়। কোন নীতি অবলম্বন করবে, কি করবে? প্রথমত শেখ হাসিনা এবং তার বোনকে আশ্রয় দেয়া, দ্বিতীয়ত খুবই ঘনিষ্ঠ এই বন্ধু রাষ্ট্র বাংলাদেশের সঙ্গে ভারতের বিজেপি সরকারের অবস্থান বা কূটনৈতিক সম্পর্ক যে কি হবে, এটা নিয়ে একটা দোলাচলতার মধ্যে পড়ে যায়। এই পরিপ্রেক্ষিতে ভারত আন্তর্জাতিকভাবে বিভিন্ন বন্ধু রাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করতে শুরু করে। এর মধ্যে দুটো রাষ্ট্র, প্রথম হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য, আর অন্যটি হচ্ছে জাতিসংঘ। দুটি রাষ্ট্র এবং একটি সংস্থার কাছে তারা দ্বারস্থ হয়। প্রিয় বন্ধুরা, দ্বারস্থ হবার পর 3টি জায়গা থেকেই একটি বার্তা পৌঁছে দেওয়া হয় নরেন্দ্র মোদীর কাছে যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নিয়েছেন। আমরা প্রত্যাশা করছি ডক্টর মোহাম্মদ ইউনূস তার নেতৃত্ব দিয়ে বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতিকে স্থিতিশীল করবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয় যে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আমাদের পূর্ণ সমর্থন এবং আস্থা রয়েছে, সুতরাং এই বিষয়ে ভারতের বাড়তি উদ্বেগের কোনো প্রয়োজন নেই। একই ধরনের কথা বলা হয় যুক্তরাজ্যের পক্ষ থেকে, এবং জাতিসংঘ আগ বাড়িয়ে ভারতকে বার্তা দেয় যে ডক্টর মোহাম্মদ ইউনূস ইতিমধ্যে বাংলাদেশ পুনর্গঠন এবং স্থিতিশীল করবার কাজ শুরু করে দিয়েছেন। আমরা মুখিয়ে আছি কখন এবং কবে থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কাজ করতে পারবো। প্রিয় বন্ধুরা, ভারতীয় পক্ষগুলো থেকে এটা স্বীকার না করা হলেও মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল তিনি কিন্তু স্পষ্টভাবে বলেন যে ইতোমধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আমরা কাজ শুরু করেছি। নিশ্চয়ই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক তা আরো উন্নততর পর্যায়ে যাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের মেয়াদকালীন। প্রিয় বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে 5 আগস্টের পর 8 আগস্ট 2024 তারিখে সন্ধ্যায়
বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়, সেই সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পান ডক্টর মোহাম্মদ ইউনূস। 5 থেকে 8 এই সময়ের মধ্যে একটা ট্রাম্প কার্ড ছাড়া হয় বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে বা দেশীয় চক্রগুলোর মাধ্যমে। সেই ট্রাম্প কার্ডটি হচ্ছে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে অবনতি করা। তার প্রথম কার্ড চালা হয় সংখ্যালঘু নিপীড়ন। নানা ধরনের খবর ছড়িয়ে পড়ে, বিশেষ করে ভারতীয় গণমাধ্যমগুলো আগ বাড়িয়ে অতিরঞ্জন করে নানা ধরনের প্রোপাগান্ডা চালাতে থাকে। এই প্রোপাগান্ডার উপর ভর করে ভারতের পররাষ্ট্র দপ্তর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি বার্তা প্রথমত যুক্তরাষ্ট্র, এরপর যুক্তরাজ্য এবং তারপরে জাতিসংঘের কাছে পৌঁছায়। সেখানে স্পষ্ট বলা হয় যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নিপীড়ন করা হচ্ছে, আর এই নিপীড়নের বিরুদ্ধে বা নিপীড়নকে বন্ধ করবার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার এখনো পর্যাপ্ত উদ্যোগ গ্রহণ করেনি। এইরকম একটা অভিযোগের পরিপ্রেক্ষিতেই মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং জাতিসংঘ একই ধরনের প্রতিক্রিয়া দেখায়। আমি স্পষ্টভাবে উল্লেখ করতে চাই যে এখানে দুজন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন কংগ্রেস সদস্য রাজা কৃষ্ণমূর্তি এবং শ্রী থানেদার তারা খুব জোরালো ভূমিকা পালন করেন। তারা আলাদা আলাদাভাবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনকে চিঠি লেখে বলেন যে বাংলাদেশের হিন্দুদের জীবন রক্ষা এবং তাদেরকে সহায়তার উদ্যোগ গ্রহণ করুন। এর বাইরে ভারতের পররাষ্ট্র দপ্তর থেকে বারবার যোগাযোগ করা হয় মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে। মার্কিন যুক্তরাষ্ট্র বরাবরের মতোই শান্ত থেকে তাদেরকে আশ্বস্ত করে যে ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের খুবই ঘনিষ্ঠ ভাজন, তার নেতৃত্বের সরকারের সময়কালে সংখ্যালঘুদের উপর নিপীড়ন হবে এটা আমরা বিশ্বাস করি না। তিনি দৃশ্যমানভাবে বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতিকে উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। এবং এক পর্যায়ে বেদান্ত প্যাটেল একটা বিবৃতিও দেন, সেখানে তিনি স্পষ্টভাবে বলেন যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারত ও এই অঞ্চলের অন্যান্য অংশীদারদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে ওয়াশিংটন। একই সঙ্গে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তীকালীন সরকার যে উদ্যোগ গ্রহণ করেছে তাকে আমরা স্বাগত জানাই। দর্শক, আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিওই দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফিজ।